যে আমাকে নির্যাতন করলো সেই যদি আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তো মানে একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা সাধারণত দেখি আমাদের দেশে আসলে নারী নির্যাতনের যে হার বা এটা ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। তো একজন নারী কখন আসলে আইনের শরণাপন্ন হবেন বা আদালতের শরণাপন্ন হবেন বা কখন তার আসলে মামলার ক্ষেত্রে যাওয়া উচিত? ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমাদের দেশে আমাদের নারীরা আম আপনার নির্যাতনের শিকার হচ্ছে পারিবারিকভাবেই বলেন কিংবা আম এমনিও আমরা সবসময়ই দেখি রাস্তাঘাটে বলেন, কর্মস্থলে বলেন নারীদেরকে এই ধরনের আপনার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জি। তো এখন একজন নারী কখন আদালতের দ্বারস্থ হবেন বা তার এই নির্যাতনের এগেইনস্ট এ স্টেপ নেবেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা বিষয়টা দেখতে হবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন। জি। ধরে নিন আপনি যদি পারিবারিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন আপনার শ্বশুরবাড়ির আপনার হাসব্যান্ড কিংবা আপনার শ্বশুরবাড়ির অন্য কোনো জি। সদস্যর দ্বারা। তা এটা প্রথমত আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কখন যাবেন। আমরা নারীরা যেটা বেশিরভাগ সময়ে যেটা করি সেটা হচ্ছে যে আমরা খুব ধৈর্যশীল হই এবং আমরা খুব ধৈর্যের সাথে পারিবারিক এই সহিংসতার ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করি প্রথম দিকে, যেটা জি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি। দেখা যাচ্ছে যে ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম তার এগেইনস্ট এ সহিংসতা হচ্ছে কিন্তু সে চুপ আছে। জি। এটার পেছনে ২ টা কারণ। এক হচ্ছে যে সেই নারী প্রথমত যেটা বললাম যে সহনশীল। আমরা যখন বাবা-মা খুব শখ করে তাদের আদরের মেয়েটিকে একটা বিয়ে দেয় তখন সেই মেয়েটা আ বিশ্বাস করে বা চেষ্টা করে যে এই জি। বিয়েটাকে আমার সাকসেসফুল করতে হবে, জি। ধরে রাখতে হবে। অথবা যদি সেটা না হয় তাহলে সমাজ পাশাপাশি আমার পরিবারও এটার জন্য নিগৃহীত হবে। জি। তো এইজন্য দেখা যায় প্রথমেই মেয়েরা খুব সহনশীলতার সাথে এটা ফেস করার চেষ্টা করে। যেই তার সাথে সহিংসতা করুক না কেন তাকে সে ১-২ বার সুযোগ দেয় এবং সুযোগের পাশাপাশি যেটা হয় যে সবসময়ই দেখা যায় যখন এরকম নারী নির্যাতনের কেস নিয়ে অনেকে আসেন আমাদেরকে এসে বলেন যে আ এই ঘটনা আজকে হয়নি, এর আগেও অনেকবার হয়েছে। তো তখনই আমরা তাদেরকে যে কোয়েশ্চেনটা করি যে অনেকবার যে হয়েছে আপনার কাছে কি কোনো প্রমাণ এভিডেন্স আছে, আছে কিনা? এভিডেন্স আছে? সেটা তারা দিতে ব্যর্থ হন। যে না, নেই। আচ্ছা। তো এই জায়গাতে আমি বলব যে যেটা ১ম এ করণীয় যে হ্যাঁ, আপনি আ বা ডাইরেক্ট যদি থানা পুলিশের দ্বারস্থ নাও হন, আদালতের দ্বারস্থ নাও হন, কিন্তু আপনাকে ন্যূনতম এভিডেন্স টুকু রাখতে হবে। জি। সেক্ষেত্রে আপনি ১ম এ মেডিকেলে যাবেন। মেডিকেলে গিয়ে আপনি আপনার সেই প্রেসক্রিপশনটা নিবেন যে ডাক্তারের একটা প্রেসক্রিপশন নিবেন যে হ্যাঁ, এখানে তার সাথে এরকম নির্যাতন হয়েছে আচ্ছা, তাহলে এখানে এবং যদি আমি পাশাপাশি একটা সাধারণ ডায়েরি, এটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে যদি একটা বিষয় আপনার কাছ থেকে আমি করি, যেমন আমাদের আপনি আগেই বলছিলেন আমাদের দেশের নারীরা সহনশীল। তো বারবার সুযোগ দিতে চান। তো প্রথম অবস্থায় যখন উনি কিসে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, চিকিৎসকের কাছে গেলে সাধারণত তো অনেক চিকিৎসক কি, আপনি একজন আইনজীবী হিসাবে আপনি কিভাবে দেখেন? চিকিৎসক কি লিখিত দিবে যে উনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বা এরকম দেন কিনা? আপনি কিভাবে দেখেছেন এগুলো? দেন কি না বলতে এখন অনেক সময় আবার এখানেও একটা ব্যাপার আছে। অনেক সময় এই নারী যারা তারা ইভেন যে তারা একা ডাক্তারের কাছে যাবেন সেই স্টেপটাও তারা নিতে ভয় পায় অথবা তাদেরকে নিতে দেয়া হয় না। এখন যে আমাকে নির্যাতন করলো সেই যদি আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তো মানে এখানে জি। একটা বিষয় চলে এটা আসে হাইড যে হয়ে সে যাবে। আসলেও কি সে যে নির্যাতনের শিকার এখন এটা মারের কারণে হয়েছে না পড়ে গিয়ে হয়েছে, এটা যদি আমাকে যে এক্সাক্টলি। নির্যাতন করলো সে যদি পাশে থাকে আমি তো নির্যাতিতা হিসেবে সেটা বলতে পারব না। নাও বলতে পারি। তো এই জায়গায় একটু টেকনিক্যাল আমাদেরকে হতেই হবে। পাশাপাশি ডাক্তাররাও অনেক সময় দেখে ইজিলি বুঝতে পারেন যে এটা কিসের কারণে হতে পারে। এটা কি মানে সাধারণ পড়ে জি। যাওয়া নাকি এখানে তাকে আঘাত করা আঘাত হয়েছে। করা হয়েছে। তো এক্ষেত্রে সবসময় চেষ্টা মানে নির্যাতিতা তার চেষ্টা করা উচিত সরকারি মেডিকেলে যাওয়ার এবং জি। সেখান থেকে ডাক্তারের একটা রিপোর্ট। এটার মানে এই না যে আমি পুলিশের কাছে গিয়ে আমার হাসব্যান্ড কিংবা তার পরিবারের পরিবারের। এগেইনস্টে আমি মামলা করে ফেলছি। জি। এটার মানে এটা না। এটা জাস্ট আমার একটা এভিডেন্স রাখা যে না এটা আমার সাথে মানে এটা হয়েছে। হয়েছে, এর আগে হয়েছে এবং তারপরে আমি যেটা বলব যে আপনার উপর ডিপেন্ড করে আপনি মানে কতখানি সহ্য করবেন। এখন আপনি যদি মনে করেন যে না ১ বার ২ বার ৩ বার এভাবে যদি আপনি সুযোগ দিয়েই থাকেন, বাট সাধারণত আমরা এ ধরনের কেসে যেটা দেখি নির্যাতিতার মুখ থেকে আমরা বেশিরভাগই যেটা শুনি যে
তারা কিন্তু প্রথম নির্যাতনের শিকার হয়ে আমাদের কাছে চলে আসে না, তাদের সাথে এটা মানে কন্টিনিউ হওয়ার কারণেই তারা স্টেপটা নেয়। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যারা একবার নির্যাতন করে, এক দুইবার নির্যাতন করে, তাদের মধ্যে যদি সেই ভয়টা কাজ না করে তাহলে সেটা করতেই থাকবে। তো সেটাই আমরা দেখি। তো সেই ক্ষেত্রে তখন অবশ্যই, এবং যে আরেকটা যেটা বললাম যে আমাদের নির্যাতিত নারীদের যেটা আরেকটা জিনিস ফেস করতে হয়, তারা তো তাদের পাশে কাউকে পায় না। যদি এমনও হতো যে পরিবার, তার নিজের মা বাবা ভাই বোন তাকে সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিত, তাও কিন্তু সে অনেক মানে নিজের উপরে অনেক বিশ্বাস ফিরে পেত। তো সেই জায়গার ক্ষেত্রে সেটাও আমরা কম দেখি। তো এই জন্যই দেখা যায় যে মানে ভুক্তভোগী হয়ে যারা আসেন তারা আসলে অনেক ভুক্তভোগী হয়েই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন বা আমাদের কাছে আসেন। তখন আমরা যেটা সাজেস্ট করি যে অবশ্যই সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারাতে অ্যাপ্লিকেবল সেটা অনুযায়ী হ্যাঁ পুলিশের থানাতে গিয়ে সে মামলা করতে পারে। যদি থানা অ্যাকসেপ্ট না করে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে সে সেটা করতে পারে। হ্যাঁ, এবং তারপরে তো এটা চলমান একটা প্রসেস। তো পাশাপাশি পারিবারিক সহিংসতা আইনও আছে এবং আমাদের ফৌজদারি আইন যেটা সেটার আন্ডারেও আছে। হ্যাঁ, তো আসলে আইনের অনেক দরজাই নির্যাতিত নারীদের জন্য খোলা আছে, কিন্তু এটা এখন ডিপেন্ড করে তাদের উপর, তারা কত দ্রুত বা কখন এসে সেই দরজা নক করবেন। জি, সম্মানিত দর্শক, আমরা যে বিষয়টি বলছিলাম, ব্যারিস্টার সৈয়দা সীমা করিম যে বিষয়টি বলছিলেন যে আমাদের দেশের নারী যারা আছেন তারা নির্যাতনের শিকার হন এবং মুখ বুজে সহ্য করেন। তো এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, এরকম যদি আমাদের কোনো বোন এরকম কোনো কিছু শিকার হয়ে থাকেন, এক্ষেত্রে আপনাকে একা গিয়েই হোক বা যেভাবেই হোক একটা মেডিকেল সার্টিফিকেট বা আপনি ডাক্তার দেখালেন, কিভাবে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এই বিষয়টা আপনি সংরক্ষণ করে রাখলেন, এবং পরবর্তী পর্যায়ে যদি দেখেন যে আসলে এটা সমাধানযোগ্য না, আপনাকে আসলে আইনের দ্বারস্থ হতেই হবে, সেক্ষেত্রে আপনি আগে যেভাবে নির্যাতিত হয়েছিলেন এই তথ্যটি, এই ডকুমেন্টস আপনাকে অবশ্যই যে আইনি যে সহায়তা আছে, সাধারণ ডায়েরি, এটাও খুব ইম্পর্টেন্ট যে থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি সে করে আসবে ওই সময়ের ঘটনাটা। এক্ষেত্রে অনেকটা হতে পারে যে সাধারণ ডায়েরি, যদি আমি একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে সাধারণ ডায়েরি যদি কেউ করতে গেলে অনেক সময় আবার দেখা যাবে পুলিশ এটা ভেরিফিকেশনে আসে, অনেক সাধারণ ক্ষেত্রে একটা নক করতে আসে, এক্ষেত্রে উনি করতে চাইবেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, করতে চাইবেন কিনা এটা অবশ্যই তার ব্যাপার, কিন্তু আমি আইনজীবী হিসেবে সবসময় সাজেস্ট করি যে মেডিকেল এভিডেন্স পাশাপাশি থানাতে গিয়ে একটি সাধারণ ডায়েরি। জি, তো ব্যারিস্টার সৈয়দা সীমা করিম যেটা বলছিলেন যে আপনার সাধারণ ডায়েরিটা যদি থাকে, এই সাধারণ ডায়েরিটা পরবর্তীতে মামলার ক্ষেত্রে অন্তর্ভুক্তি করা যাবে এবং এক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো আইনি সহায়তা পাবেন এবং আপনার পক্ষে যাওয়ারই পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে। তো আমরা আশা করব আপনারা যারা প্রথমে অবশ্যই চেষ্টা করবেন, ছোটখাটো বিষয়ের জন্য আমরা বলবো না যে আপনি আইনের দ্বারস্থ হন, পারিবারিকভাবে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় অবশ্যই সচেতন হন, কারণ আমরা সম্প্রতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি অনেকেই সহ্য করতে গিয়ে একদম জীবনটাই দিয়ে দিয়েছেন। আমরা চাইবো যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যাতে আমাদের সমাজে না হয়। আপনারা যার অবস্থান থেকে আসলে আওয়াজ তুলতে হবে, প্রতিবাদী হতে হবে। ধন্যবাদ।